মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তি তার যদি সম্পূর্ণ জ্ঞান থাকে, মানে জ্ঞান হারিয়ে না ফেলেন, সে কখনোই বলবে না ফাঁসির মঞ্চ রেডি করো। সে বলবে তখনই যখন সে নিশ্চিত যে এই ফাঁসির মঞ্চটা তার জন্য না, অন্য কারোর জন্য। আমি তো আপনাকে বলেই দিলাম যে শেখ হাসিনা যে কারণে বলছেন উনি ফিরবেন, মাথা উঁচু করে ফিরবেন, ওই কারণেই মতিউর রহমান চৌধুরী বলছেন যে পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে নিয়ে গেছে। মতিউর রহমান চৌধুরী এক অত্যন্ত বিচক্ষণ মানুষ। উনি পরবর্তীতে আপনাদেরকেই সাক্ষাৎকার দিয়ে বলবেন শেখ হাসিনা ফিরলে, আমি তো বলেই দিয়েছিলাম শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি প্রধানমন্ত্রী। এনসিপি বলুন, জামাত বলুন, বিএনপি বলুন, তারা বুঝে গেছে যে আমেরিকা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাচ্ছে, এই জন্য তারা এখন নতুন মিত্র খুঁজছে। কিন্তু সমস্যা এক জায়গায়, বিএনপি বা জামাত যাই বলুন না কেন, ওরা কিন্তু শেষ তক রাশিয়াকেও পাবে না, চীনকেও পাবে না। এই কারণেই পাবে না যে আওয়ামী লীগের সাথে শুধু আমেরিকা না, আওয়ামী লীগের সাথে ভারত আছে। ভারত থাকলে রাশিয়াও আছে, আর আমেরিকার বিরোধী শক্তি হিসাবে চীন, ওরাও আছে। কাজেই পাশার দান উল্টে যাচ্ছে। বিএনপি নতুন মিত্রের সন্ধানে, জামাত অস্থিরতায় ভুগছে। শেখ হাসিনা বারবার বলছেন উনি আসবেন, এবং উনি আসবেন। আমি শেখ হাসিনাকে যতটুকু চিনি, উনি যা বলেন সেটা উনি করেন। মানে ওনার মধ্যে তো একজনের ডেসপারেশন আছে। শহীদ চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্ন যে একটা হাওয়া ঘুরে যাওয়ার আঁচ টের পাওয়া যাচ্ছে তো সবভাবেই মনে হয়, মানে শেখ হাসিনার ঘোষণাও এলো এবং এরপর কি যে শিরোনাম হচ্ছে আর কি খবরে আসছে, আর রাজপথে আওয়ামী লীগ ছাত্রলীগ যা দেখাচ্ছে, সেসব মিলিয়ে হাওয়া ঘুরে যাওয়ার একটা লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে কিনা। আমেরিকার হাওয়া গায়ে না লাগলে হাওয়া বদল হওয়া তো খুব মুশকিল। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়া গিয়ে শেখ হাসিনার গায়ে লেগেছে, মানে আরব বসন্তের পরের ঘটনা কি বাংলাদেশেও খুব শিগগিরই ঘটতে যাচ্ছে? অনেক অনেক ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন আরব বসন্ত এবং জেসমিন রেভলিউশন, দেখুন 2011 সালের 14 জানুয়ারি তিউনিসিয়ায় জেসমিন রেভলিউশনের পর সেখানকার যে 23 বছরের যে কর্তৃত্ববাদী শাসক বেন আলী, ওনার পতন হয়। বেন আলীর পতনের পর তিউনিসিয়াতে আজ অব্দি কোনো সরকারি আর স্থায়িত্ব পায়নি, স্থায়ী হতে পারেনি। একটার পর একটা চেঞ্জ হচ্ছে। আর তিউনিসিয়ার অবস্থাটা হলো ঠিক এই মুহূর্তে বাংলাদেশে যে অবস্থা সেরকম, মানে সর্বত্র এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আবার আরব বসন্তের মাধ্যমেই মিশরে যে সরকার পতন হয়, সেখানে আমেরিকা মোহাম্মদ মুরসিকে ক্ষমতায় বসায়, এবং মোহাম্মদ মুরসিকে ক্ষমতায় বসানোর পর 14 মাস ঠিক বাংলাদেশের মতনই তাণ্ডব হওয়ার পর সেখানে ক্ষমতা নেন আব্দুল ফাতাহ আল সিসি, জেনারেল। দুটোই আরব বসন্তের ফল, প্রোডাক্ট। একটা হলো তিউনিসিয়া, এখন পর্যন্ত অস্থিতিশীল, আরেকটা হলো মিশর, পুরোপুরি স্থিতিশীল। কারণ হলো সেখানে আর কখনো কথিত গণতন্ত্রের নামে গবেষণা করা হয়নি। সেখানে একজন জেনারেলকে আমেরিকা সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে। এটা হলো আরব বসন্তের প্রেক্ষাপট। এবার এশীয় বসন্তের প্রেক্ষাপট যদি দেখেন, যে শ্রীলঙ্কায় যে পট পরিবর্তন হলো, রাজাপাকসা, বা বাংলাদেশে হলো, এর আগে পাকিস্তানে হলো, নেপালে হলো। তো পাকিস্তানে কিন্তু ইমরান খানকে সরিয়ে ক্ষমতায় পট পরিবর্তন করে এখন যারা আছে ক্ষমতায় তাদেরকে আনা হয়েছে।
কিন্তু আপনি জানেন যে এখন পাকিস্তানের রাস্তায় ককরোচ আওয়ামী পার্টি বা তরুণদের একটি আন্দোলন, সেটা ক্রমশ বিস্তৃত হচ্ছে, বিস্তার লাভ করছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে আবারও রেজিম চেঞ্জ করবে এবং ইমরান খানকে ক্ষমতায় ফিরিয়ে আনবে। নেপালে মাত্র কয়েকদিন আগে যে পট পরিবর্তন হলো, যে জেনজিদেরকে নিয়ে অনেকের উচ্ছ্বাস ছিল, সেই জেনজি কিন্তু এরই মধ্যেই ফেল করতে শুরু করেছে। এবং নেপালের ইতিহাসে আসলে কখনই তো কোনো সরকারই 1 বছরের বেশি টিকতে পারে নাই, এরাও পারবে না। ব্যতিক্রম ছিল শ্রীলঙ্কা, সেখানে মিলিটারি রুল হয় নাই, কিন্তু সেখানকার মানুষ, জনগণ খুব সেন্সিবলি এটাকে হ্যান্ডেল করেছেন, যার জন্য একটা দেউলিয়া অর্থনীতি আবার সজাগ হয়ে গেছে, সচল হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। এবং শ্রীলঙ্কায় একটি তাদের সৌভাগ্য হলো সেখানে কোনো মোহাম্মদ ইউনুস ছিল না, যে নাকি ওই প্রেসিডেন্টের সরকারি বাসভবনকে জাদুঘর বানাবে। আপনি যেটা বলছেন শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মানব জমিন সম্পাদকের যে সাক্ষাৎকার, দেখুন মানব জমিন সম্পাদক, আমি একটা স্মৃতিচারণ করব। 2009 সালে যখন শেখ হাসিনা সরকার গঠন করলেন, তার ঠিক 2 দিন পর ওয়ালসু টাওয়ারের ওনার অফিস ছিল তখন মানব জমিনের। তো আমি গেছি ওনার সঙ্গে দেখা করতে। উনি বললেন যে শেখ হাসিনা কিন্তু ভীষণ কর্তৃত্ববাদী হবে এবং দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে, লেখালেখিতে সাবধান হয়ে যান। উনি কখন বলল? 2009 জানুয়ারি মাসেই। তারপরে কিন্তু আমরা দেখলাম কি হলো। তো এই মতিউর রহমান চৌধুরী, উনি শুধু যে আপনি বলবেন যে উনি একজন অনুসন্ধানী সাংবাদিক, এটা তো আছেই, সেটা বড় কথা না। উনি ভীষণভাবে ওয়েল কানেক্টেড একজন সাংবাদিক, আরো মোটা দাগে বললে আমেরিকার লোক। তো মতিউর রহমান চৌধুরী এই বাংলাদেশের রাজনীতির আবহাওয়াটা বুঝতেছেন, জানেন কি হচ্ছে। উনি জানেন নিশ্চিতভাবেই যে মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে আবার ফেরত আনবে এবং ক্ষমতায় বসাবে। ক্ষমতায় বসাতে হলে তো একটা প্রশ্ন চলে আসতো যে একটা নির্বাচন হয়েছে, একটি নির্বাচিত সরকার আছে। তো 5ই অগাস্ট 2024 থেকে তারপরে যা কিছু ঘটেছে, এটা যে অসাংবিধানিক সেটাকে প্রমাণ করার জন্য একটা দলিল সামনে রেখে দিয়েছেন মতিউর রহমান চৌধুরী। এবং সেই দলিল বলে উনি খুবই কৌশলে, উনি তো কূটনৈতিক সংবাদদাতাও ছিলেন, তো কূটনীতিটা উনি সবার চাইতে অনেক ভালো বোঝেন। উনি খুব কৌশলে বার্তাটা দিয়ে দিয়েছেন যে আইনের সংজ্ঞায়, আন্তর্জাতিক আইনে শেখ হাসিনাই বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী। যেহেতু ওনার কাছে আভাসটা আছে, আপনার কাছেও নাই, আমার কাছেও নাই, কারণ আমাদের তো আর আমেরিকাতে ওনার মতো যোগাযোগ নাই। উনি জানেন শেখ হাসিনা আসছেন বলেই উনি এই সাক্ষাৎকারটা দিয়েছেন। আর শেখ হাসিনাও জানেন মতিউর রহমান চৌধুরী কেন এই সাক্ষাৎকারটা দিয়েছেন। দেখুন শেখ হাসিনার যে স্বভাব আমরা জানি যে উনি কিন্তু রিয়াক্ট করেন, কিন্তু মতিউর রহমান চৌধুরীর এই বক্তব্যে উনি কিন্তু কোনো রিয়াক্ট করেননি। তার মানে মতিউর রহমান চৌধুরীর কাছে যে তথ্য, শেখ হাসিনার কাছে যে তথ্য, দুটো একই সূত্রে গাঁথা। শেখ হাসিনা যা জানেন, মতিউর রহমান চৌধুরীও তা জানেন। শেখ হাসিনা সেটা এক ভাষায় বলছেন, উনি আসবেন। মতিউর রহমান চৌধুরী এটা ভিন্ন ভাষায় বলছেন, শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। মানে তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার কাছে মনে হচ্ছে এমন ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে যে শেখ হাসিনা মুখে বলছেন বটে যে তিনি ফাঁসির রায় মাথায় নিয়ে ফিরবেন এবং প্রয়োজনে তার জন্য কারাগার প্রস্তুত করা হোক, ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হোক, কিন্তু মঞ্চ প্রস্তুত হচ্ছে আসলে শেখ হাসিনাকে মানে তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী সেই পটভূমি তৈরি করে তাকে ফিরিয়ে আনার, মানে এবং সেটাই মার্কিন যুক্তরাষ্ট্র সেই খেলা
খেলাটা এরই মধ্যে শুরু করেছে। শেখ হাসিনা তো চিরকালের মানে আমেরিকা বিরোধী, সেটা অবশ্যই ইমরান খানও। তো তাহলে মানে এদেরকে আবার ফিরিয়ে আনার কাজে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হয়ে যায় কেন? আপনি আরব বসন্তে মিশর, তিউনিসিয়ার কথা বলছেন, কিন্তু ওর প্রভাবে দেখেন সিরিয়া, লিবিয়া, কোথাও তো এখন পর্যন্ত আমেরিকার নাক গলানো বন্ধ হয় নাই। তার মানে এই নাক গলানো এখন একটা ধারাবাহিক প্রক্রিয়ায় চলবে। আপনি যে দেশগুলোর কথা বললেন, যে ইরাক এবং অন্যান্য দেশে, আমি তো আগেই বললাম যে আরব বসন্তের সবচেয়ে সাকসেসফুল ইমপ্লিমেন্টেশনটা মিশরে হয়েছে আবদেল ফাতাহ আল সিসি ক্ষমতা গ্রহণ করার কারণে। আর আপনি যেটা বলছেন যে শেখ হাসিনার সঙ্গে বৈরিতা রাজনীতিতে আর কূটনীতিতে, আসলে বৈরিতা সক্ষতা এগুলো কিছুই না, চেঞ্জ হয়ে যায়। যে যদি আপনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার কথা মনে করি আমরা, সে তো জঙ্গি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ডিসিতে এবং নিষিদ্ধ ব্যক্তি। এখন তো সেই হোয়াইট হাউসে যাচ্ছে আসছে, তাই না? কাজেই শেখ হাসিনা যে ফিরে এসে হোয়াইট হাউসে যাবেন না বারবার ঘন ঘন, এর কোনো নিশ্চয়তা নাই। দ্বিতীয় হলো যে একজন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তি তার যদি সম্পূর্ণ জ্ঞান থাকে, মানে জ্ঞান হারিয়ে না ফেলেন, সে কখনোই বলবে না ফাঁসির মঞ্চ রেডি করো। সে বলবে তখনই যখন সে নিশ্চিত যে এই ফাঁসির মঞ্চটা তার জন্য না, অন্য কারো জন্য। আমি তো আপনাকে বলেই দিলাম যে শেখ হাসিনা যে কারণে বলছেন উনি ফিরবেন, মাথা উঁচু করে ফিরবেন, ওই কারণেই মতিউর রহমান চৌধুরী বলছেন যে পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে নিয়ে গেছে। মতিউর রহমান চৌধুরী এক অত্যন্ত বিচক্ষণ মানুষ, উনি পরবর্তীতে আপনাদেরকেই সাক্ষাৎকার দিয়ে বলবেন শেখ হাসিনা ফিরলে। আমি তো বলেই দিয়েছিলাম শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি প্রধানমন্ত্রী। দ্বিতীয় হলো যে এই সমস্ত আরব বসন্ত আর এশীয় বসন্ত যাই কিছু বলেন, মার্কিনীরা তো স্বার্থ সিদ্ধির জন্য আসছে। তো ইরাকে স্বার্থ সিদ্ধি এখনো হচ্ছে একটা কারণে, যে ইরাকের মানুষরা এখনো আমেরিকার বিরুদ্ধে এতটা সংগঠিত না, ওখানে বিভাজন আছে। বাংলাদেশে যারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে মূলত কট্টরপন্থী ধর্মীয়, তারা তো আসলে এন্টি আমেরিকান। আর এখন মার্কিন বিরোধিতা আরো বেড়ে গেছে এই বাণিজ্য চুক্তি, শূকরের মাংস ইত্যাদি কারণে। তো আমেরিকা তো আমি আপনাকে আগের প্রোগ্রামে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের চট্টগ্রামটা লাগবে সামরিক ঘাঁটি করার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের আরাকানকে করিডোর দিতে হবে, কিন্তু এই সমস্ত দাবি বা প্রত্যাশা তো পূরণ ইউনুস করেনি, বিএনপি হয়তো করবে, কিন্তু আমেরিকা জানে যে এটা করে আসলে শেষ পর্যন্ত ওরা টিকতে পারবে না। দ্বিতীয়, আপনাকে আমি একটা ইঙ্গিত দিচ্ছি যে হাওয়া যে ঘুরে যাচ্ছে, পাশার দান যে উল্টে যাচ্ছে, তার একটি চলচ্চিত্র প্রমাণ আপনার সামনে এখন আমি হাজির করছি। আপনারা জানেন, আমরা জানি, সবাই জানে যে ডক্টর খলিলুর রহমান হলেন ভয়েস অফ আমেরিকা, মানে আমেরিকার লোক। ওই যে ছোটবেলায় হিজ মাস্টার্স ভয়েসের যে রেকর্ডটা দেখতাম না আমরা, ওখানে একটা রেকর্ডের গ্রামোফোনের সামনে একটি বিশেষ প্রাণী বসে থাকতো। এখন খলিলুর রহমান হঠাৎ করে চীনে গিয়ে বললেন ব্রিক্সে জয়েন করতে চাই, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে সিওতে জয়েন করতে চাই। উনি রাশিয়াতে গিয়েও বলছেন ব্রিক্সে জয়েন করতে চাই, তোমাদের সমর্থন দাও। ব্রিক্স তো হলো আমেরিকার বিরুদ্ধে একটা শক্তি, একটা সংগঠন, সংস্থা। এসিওটাও একই। তাহলে এই খলিলুর রহমান যে মার্কিন যুক্তরাষ্ট্রের লোক, উনি কেন এখন উল্টো কথা বলছেন? উনি কি তাহলে ইচ্ছায় বলছেন, না ওনাকে বলানো হচ্ছে? যেহেতু হুমায়ুন কবির ওনার সাথে গেছেন, হুমায়ুন কবির ওনাকে দিয়ে বলাচ্ছেন কিনা, বলতে বাধ্য করছেন কিনা? আর খলিলুর রহমানই বা বলছেন কেন?
কারণ জীবনের মায়া তো সবারই আছে। তো খলিলুর রহমান জানেন, ওই যেই কথাটা হাসিনা জানেন, শেখ হাসিনা জানেন, যেই কথাটা মতিউর রহমান চৌধুরী জানেন, একই কথা খলিলুর রহমানও জানেন, যে শেখ হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে আবার ফেরত এনে ক্ষমতায় বসাবে। তখন ওনাকে যেন একেবারে আমেরিকার দালাল হিসেবে ব্র্যান্ডিং না করা হয়। মানে আমেরিকার দালাল, আপনি যদি বলেন যে আমেরিকায় এনে হাসিনাকে বসালে আর আমেরিকার দালাল হতে সমস্যা কোথায়? শেখ হাসিনা তো কারো দালাল হিসেবে আসবে না, আর শেখ হাসিনা কারো দালালিকে প্রশ্রয় দিবেন না। আর খলিলুর রহমান যে ক্ষতিগুলো বাংলাদেশের করেছে ইতিমধ্যে, এটা তো ইররিপেয়ারেবল। এখন পাশার দান উল্টে যাচ্ছে। বিএনপি সরকার আমেরিকার আঁচল ছেড়ে রাশিয়ার আঁচল ধরার চেষ্টা করছে, চীনের আঁচল ধরার চেষ্টা করছে। আজকেও দেখলাম গণমাধ্যমে যে আবারও ওই তরুণ ছাত্র নেতাদেরকে চীন নিয়ে গেছে আমন্ত্রণ করে, সেখানে কিছু চীন পরিচিত এনসিপির লোকেরাও আছে। কেন নিচ্ছে চীন এত ঘন 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 ঘন? আর ওরাই বা চীনে এত ঘন ঘন কেন যাচ্ছে? কারণ হলো যে এই এনসিপি বলুন, জামাত বলুন, বিএনপি বলুন, তারা বুঝে গেছে যে আমেরিকা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাচ্ছে। এই জন্য তারা এখন নতুন মিত্র খুঁজছে। কিন্তু সমস্যা এক জায়গায়, বিএনপি বা জামাত যাই বলুন না কেন, ওরা কিন্তু শেষ তক রাশিয়াকেও পাবে না, চীনকেও পাবে না। এই কারণেই পাবে না যে আওয়ামী লীগের সাথে শুধু আমেরিকা না, আওয়ামী লীগের সাথে ভারত আছে। ভারত থাকলে রাশিয়াও আছে, আর আমেরিকার বিরোধী শক্তি হিসাবে চীন, ওরাও আছে। কাজেই পাশার দান উল্টে যাচ্ছে। বিএনপি নতুন মিত্রের সন্ধানে, জামাত অস্থিরতায় ভুগছে। শেখ হাসিনা বারবার বলছেন উনি আসবেন, এবং উনি আসবেন। আমি শেখ হাসিনাকে যতটুকু চিনি, উনি যা বলেন সেটা উনি করেন। মানে ওনার মধ্যে তো এক ধরনের ডেসপারেশন আছে, উনি তো কাউকে পরোয়া করেন না। বারবার জেনারেল সিসির কথা বলেন, মানে শেখ হাসিনা যখন বলেছেন, কিছু হিসাব রেখে বলেছেন, একটা সময়ে পৌঁছেছেন বলে বলেছেন। কারণ এ কথাও তো তিনি মে মাসের আগে কখনো বলেন নাই তিনি দ্রুত দেশে ফিরবেন, কিংবা জুনের আগে তিনি কখনো সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেন নাই যে পদত্যাগপত্র লেখার সময় পান নাই, পদত্যাগপত্র দিয়ে যেতে পারেন নাই। কাজে তিনি কোন সময়ে কোনটা বলছেন সেটা যে খুব বুঝে শুনে বলছেন, কারণ সাক্ষাৎকারগুলো দিচ্ছেন লিখিত, ইমেইলের মাধ্যমে উত্তর দিচ্ছেন। কাজে ভাবনা চিন্তা কি কি দলিলবদ্ধ রাখতে চান সেসব বুঝে বলছেন, তা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু আরব বসন্তের কথা যখন ভাবি, মানে বারবার, এবং আপনি যখন এই যে জেনারেল সিসির প্রসঙ্গ টানেন, তখন আমার বারবার মনে হয় যে মানে একটা তো আমেরিকার কপি বুক রেজিম চেঞ্জের পরপরই যেটা ঘটে, সেটা হচ্ছে পছন্দ মতো নির্বাচিত সরকার বা কোনো নির্বাচিত সরকারকে তখন ভালো লাগে না, একটা মানে জেনারেলের সরকারকে তারা শেষ পর্যন্ত বসায়। এমনকি এই যে আসিম মুনিরের এই যে মানে সরকার তো চালাচ্ছে পাকিস্তানে আসিম মুনির এস্টাবলিশমেন্ট, তো বাংলাদেশে জেনারেল সিসি হয়ে উঠতে পারেন ওয়াকারুজ্জামান, কারণ ওয়াকারুজ্জামানের কাছেও কিন্তু পদত্যাগপত্র নাই। উনিও জাতির সামনে ঘোষণা দিয়ে বলেছেন যে, প্রথম ঘোষণা তো উনার মুখেই শুনলাম 5ই আগস্ট, যে শেখ প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এরপরে উনি আমাদের জানমালের দায়িত্ব নিলেন। তো মানে মতিউর রহমান চৌধুরীর ওই রাষ্ট্রপতির সাক্ষাৎকারে শুধু তো রাষ্ট্রপতি দেখেন নাই তা না, তিনি তো বলেছেন যে ওয়াকারুজ্জামানও দেখেন নাই। দেখুন, জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের মানুষের কাছে উনি যে ক্ষমতা দখল করতে চান না সেটার প্রমাণ কিন্তু উনি দিয়েছেন। 5ই আগস্ট উনি ক্ষমতা নেননি, বা পরবর্তী সময়ে অস্থিরতা যখন হলো, উনি তো নিতেই পারতেন, নেননি। বাট আমি কিন্তু আপনাকে বা অন্য কাউকে বলেছিলাম যে ওসমান হাদির মৃতদেহ যেদিন এসেছিল 18 জানুয়ারি, সেদিনই 18 ডিসেম্বর, সেদিনই কিন্তু প্রেসিডেন্টকে হত্যা করা হতো ইত্যাদি বলেছিলাম।
এই পরিস্থিতি থেকে রক্ষা করেছিলেন ওয়াকরুজ্জামান। শেখ হাসিনা কিন্তু বলছেন উনি আসবেন, দেশটাকে আবার ঠিকঠাক করবেন, কিন্তু শেখ হাসিনা কিন্তু একবারও বলেননি যে উনি প্রধানমন্ত্রী হতে আসবেন। উনি ফিরবেন অভিভাবক হিসেবে, উনি অন্য কাউকে ক্ষমতায় বসাবেন। কারণ একটা কাজ তো মার্কিন ডিপস্টেটের আছে, যেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পারবেন না, আর সেটা হলো কচুকাটা করা। ওই কচুকাটা করার কাজটা জেনারেল সিসি পেরেছিলেন বলেই আজ মিশর শান্ত এবং স্থিতিশীল। বাংলাদেশেও এটা হবে, হতেই হবে। সেই ক্ষেত্রে শেখ হাসিনা কার উপর সেই দায়িত্বটা অর্পণ করবেন সেটা তো আর আমরা জানি না, কেউই জানে না। বাট ওই ব্যক্তিটি এমন কেউই হবেন মানে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রেরও গুডবুকে আছেন এবং যিনি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, যে ওনার মধ্যে হঠাৎ করে ক্ষমতা দখল করার কোনো ইচ্ছা নেই। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমানে যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে এবং প্রধানমন্ত্রীর লাল টেলিফোন যে বিচ্ছিন্ন হলো, তারপরে আবার সচিবালয় থেকে ল্যাপটপ নাই হয়ে গেল, এগুলো কিন্তু একটা একটা সিগন্যাল দেওয়া হচ্ছে। যে কালকে যখন প্রধানমন্ত্রীর একটা ছবি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দালিব রহমান পার্থর সঙ্গে, তো আমার কিন্তু ছবিটা দেখে খুব কষ্ট লেগেছে, খুব কষ্ট লেগেছে। অনেকক্ষণ আমি চুপ করেছিলাম। কেন কষ্ট লেগেছে সেটা আমি এখন বলবো না, কোনো একদিন আমাকে আপনি স্মরণ না করলে আমি বলবো। ছবি দেখেছি, মানে আন্দালিব রহমান পার্থ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসাথে গাড়ি চালিয়ে সংসদে গেছেন, এটা তো ভীষণ সৌহার্দ্যপূর্ণ একটা দৃশ্য। পার্থ সাহেব তো মন্ত্রিত্বও পান নাই, এটুকু তো তিনি পেতেই পারেন। আপনার কষ্ট লেগেছে কেন? সৌহার্দ্যপূর্ণ দৃশ্য সাদা চোখে তো মনেই হয়, আমরা তো একটু বাঁকা চোখে দেখি সবকিছু। তো আমি প্রধানমন্ত্রীর ফিজিওগনমিটা দেখেছি, ফেসিয়াল এক্সপ্রেশনটা, মৌখিক যে এক্সপ্রেশন, সেটাতে আমি খুবই বাজে কিছুর ইঙ্গিত পেয়েছি। কাজেই আমি চিন্তিত ওনার জীবন নিয়ে, ভীষণভাবে চিন্তিত। এবং একজন সরকার প্রধান যেভাবে এত নিরাপত্তাহীনতার মধ্যে চলছেন, উনি নিজেও জানেন না যে ওনার পাশে বা আশেপাশে কে আছে এতটাই। আর ওনার তো শত্রুপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র, এটা তো উনি হয়তো এখন জানেন দেখেই চীন এবং রাশিয়ার কাছে ছুটছেন। এবং যদি মনে করেন একটু যে শেখ হাসিনা যখন আমেরিকাকে ত্যাগ করে অন্যদিকে যাচ্ছিলেন একটু বেশি বেশি চীনের দিকে, রাশিয়ার দিকে, তখনই কিন্তু শেখ হাসিনার পতন হয়ে যায়। তো আজকে যখন আবারও বিএনপি সরকার পায়ের নিচে কিন্তু মাটি নাই, তখনই আবার রাশিয়ায় যাচ্ছে, ব্রিক্সে জয়েন করবে, এসসিওতে জয়েন করবে। এগুলো কিন্তু যদি বিএনপি সরকার ইচ্ছা করে যায় তাহলে ধরে নিতে হবে যে তারা বুঝে গেছে আমেরিকা তাদের সঙ্গে আগের মতন আর নাই। আর যদি খলিলুর রহমান ইচ্ছা করে যান তাহলে বুঝতে হবে এটা একটা সাবোটেজ। কাজেই সব মিলিয়ে পরিসংহারে যদি আমি একটা কথাই বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্লু প্রিন্টটা সেটা খুব পরিষ্কার। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, কারো কাছে তিনি দায়িত্ব অর্পণ করবেন, যে দেশ চালাবে, আরো সহজ ভাষায় বললে যে দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। আর সেই ব্যক্তিটি আপনি বারবারই, মানে এর আগেও আমার সঙ্গে সাক্ষাৎকারে বা অন্য কোথাও আমি শুনেছি, এবং আমার সঙ্গে সাক্ষাৎকারে তো বটেই, আপনি তারেক রহমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এবং আমি মানে আমি বিশেষভাবে উনার বিষয়ে উদ্বিগ্ন, আমি তা নিয়ে সাক্ষাৎকারও নিয়েছি ব্যক্তিবর্গের, যে উনি কেন নিজস্ব নিরাপত্তা ব্যবস্থায় চলেন, মানে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স নিয়ে চলেন, রাষ্ট্রের পিজিআর, এসএসএফ, তাদের নিরাপত্তায় উনি ভরসা রাখছেন না। উনার গাড়িতে উনার সহকর্মীকে দেখে আপনি উদ্বিগ্ন বোধ করছেন। উনার গাড়ির বাইরেও, কিন্তু বাসে তো থাকেনি, এবং উনার গাড়ির বাইরেও দৌড়াতে থাকেন উনার সহকর্মীরাই। মানে নিরাপত্তার এই বেড়াজালগুলো উনি সেভাবে মানছেন না।
লাল টেলিফোনের তার চুরি হয়েছে, সেটাকে আপনি একটা বড় রেড অ্যালার্ট হিসেবে অনেকগুলো পোস্টও দিয়েছেন, আপনি লিখেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। মানে আমার প্রশ্ন হচ্ছে যে তারেক রহমান হয়তো এটাকে তার স্টাইল হিসেবে নিয়েছেন, কিংবা কি হতে পারে, মানে কি কারণে উনি ওনার নিরাপত্তা নিয়ে এতটা নিরুদ্বিগ্ন থাকছেন বা এতটা অবহেলা করছেন? তারেক রহমান তো বেসিক্যালি একজন সাধারণ মানুষ। উনি তো কোনো সামরিক বাহিনীতেও চাকরি করেন নাই বা নিরাপত্তা বিষয়ে ওনার কোনো অভিজ্ঞতাও নাই। তো উনি জানেন না উনি জাস্টিন ট্রুডো হতে চাচ্ছেন, কিন্তু জাস্টিন ট্রুডোর কানাডার পরিস্থিতি আর বাংলাদেশের পরিস্থিতি তো এক না। আর আপনি যেটা বললেন যে ওনার গাড়ির চারপাশেই লোক দৌড়ায়, পৃথিবীর এমন কোনো বুলেট প্রুফ যানবাহন নেই যেটা আত্মঘাতী বোমা হামলা থেকে ওই যাত্রীকে রক্ষা করতে পারে। এই কথাটা তারেক রহমান জানেন কিনা আমি জানি না। তারেক রহমান ভীষণ নিরাপত্তাহীনতায় আছেন। বিএনপি সরকার বুঝে গেছে আমেরিকার হাতটা তাদের উপর থেকে সরে যাচ্ছে। শেখ হাসিনা বলছেন বারবার উনি ফিরবেন। মতিউর রহমান চৌধুরী বলছেন পদত্যাগপত্র নেই। সব মিলিয়ে একটাই মানে সিদ্ধান্ত যদি বলেন আমরা, সেটাই আমি অন্তত পক্ষে যাব, সেটা হলো বাংলাদেশ মিশরের পথে হাঁটছে। অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন শোয়েব চৌধুরী। সম্ভবত সামনের দিনগুলো রাজনৈতিকভাবে আরো গুরুত্বপূর্ণ এবং হয়তো কিছুটা চাঞ্চল্যকর হয়ে উঠছে। অসংখ্য ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন।